আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বড় সংঘাতের ইঙ্গিত। কি নিয়ে সংঘাত? হাজারো সমস্যা এবং সংকট নিয়ে বাংলাদেশ কি নয়া সরকার, মাত্র 1.5 মাস হয়েছে একটা সরকার গঠিত হয়েছে। এই 1.5 মাস এবং আর অল্প কিছু দিনের মধ্যে কি বাংলাদেশ সংঘাতের দিকে ঢুকে যাচ্ছে? পরিস্থিতি কিন্তু আসলে খুব একটা ভালো মনে হচ্ছে না। আমরা প্রত্যাশা করেছিলাম যে ইউনূস চলে যাবে, একটা নতুন সরকার আসবে, দেশে স্থিতিশীলতা আসবে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। দেশের স্থিতি কাঠামো যে একটা ছিল সেটা আসলে পুরোপুরি ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমরা নানা সংকট সামনে দেখতে পাচ্ছি, আর এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকটটা, তীব্র জ্বালানি সংকটে একবারে থমকে গেছে বাংলাদেশ, এটা বলার অপেক্ষা রাখে না। দেশ জুড়ে শত শত পেট্রোল পাম্প এখন তেল শূন্য, যে কয়েকটি পাম্পে এখনো ডিজেল অবশিষ্ট আছে সেখানে তেল নিতে গাড়ির 4-5 কিলোমিটার দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। আমরা এই কথাগুলো ঈদের আগে থেকে বা বেশ কিছুদিন ধরেই বলে আসছি। মাত্র 2-1 লিটার তেলের জন্য মানুষকে অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেলেও সরকারের মন্ত্রীদের এতদিন দাবি ছিল ভিন্ন রকম, কিন্তু আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং তেল মজুত রুখতে মাঠে নামাতে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে। কি ঘটছে আসলে? কেন এই হাহাকার? বাংলাদেশের এই সংকট মুহূর্তে জনক্ষোভের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত শুরু থেকেই দাবি করে আসছিলেন যে দেশে জ্বালানির কোনো সংকট নেই। একই সাথে যোগ করব, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে তারাও বলে আসছিলেন যে দেশে কোনো জ্বালানি সংকট নেই। কিন্তু সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে তাদের এই বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। মানুষ যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না, তখন সরকারের এমন সব ঠিক আছে মার্কা বক্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করছে, যার ফলে জনরোষ আশ্রয় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হওয়ায় ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের 9টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে শুধুমাত্র জ্বালানি সংক্রান্ত সমস্যাজনিত আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এদের প্রধান কাজ। এছাড়া বড় শহরগুলোর পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করেছে সরকার। এই অফিসারদের কাজ হবে প্রতি মুহূর্তের আপডেট সরকারকে জানানো এবং নিশ্চিত করা যেন গাড়ি পিছু তেলের যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে তার অতিরিক্ত কেউ না নিতে পারে। তবে জ্বালানি সংশ্লিষ্ট মহল বলছে এই পদক্ষেপগুলো অনেক আগে নেওয়া উচিত ছিল। সরকারের এই যে কথামালা যে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, কোনো সমস্যা নাই, এসব কথার চেয়ে কাজ বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সরকার সেই কাজ করেনি। আগেই কেন এই পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল? কারণ সংকটের আভাস পাওয়া মাত্রই অনেকে বিপুল পরিমাণ তেল মজুত করে ফেলেছে, এমনকি ড্রাম হাড়ি যাতে পেরেছে ডিজেল নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। এখন প্রশ্ন হলো, এর সমাধান কোথায়? সরকার আশ্বাস দিচ্ছে যে ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে বা হবে। দুদিন আগে সংবাদপত্রেও এমন সংবাদ বেরোলো যে 6টি দেশের সাথে বাংলাদেশের জাহাজও যে আমাদের তেল আসার যে রুটটা হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। তবে বিশ্লেষকরা মনে করছেন সংকট এত দ্রুত কাটবে না, কারণ বিদেশ থেকে তেল আমদানির জন্য যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন সরকারের কোষাগারে তার ঘাটতি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার আইএমএফ এবং এডিবির সঙ্গে ঋণের আলোচনাও চালাচ্ছে। আগামী জুনে প্রথম কিস্তির ঋণ পাওয়া গেলে হয়তো পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে। আমরা কথা বলছি মার্চের শেষ, জুন নাগাদ আইএমএফ এর কিস্তি বাকি আছে, সেই কিস্তি পাবে, এডিবির সাথে আলাপ হচ্ছে, এগুলো পাবে, তারপরে তেল আমদানি, তার মধ্যে কি না কি ঘটে যায়। বিজিবিও ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি ইউনিটগুলো সক্রিয়, বিশেষ করে ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। 25শে মার্চ সকাল থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ, এই 9টি জেলার 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। অবৈধ মজুদ, বিক্রি প্রতিরোধ এবং নাশকতা রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। এমনকি সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে নৌটহল এবং চেকপোস্ট তল্লাশি জোরদার করা হয়েছে।
দেড় মাস বয়সী তারেক রহমান সরকারের জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ। সমালোচকরা প্রশ্ন তুলছেন, পরিস্থিতি কি সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছে? একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে সামনে আসছে সারের সংকটের অগ্নি সংকেত। এই যে বড় মৌসুমে সার, ইতিমধ্যে আমাদের সার কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ সার কারখানায় গ্যাস লাগে, গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। এবং সার আমরা আমদানি করি যে সব জায়গা থেকে, কোথায় যাবেন আপনি? ইরান যুদ্ধ, আমরা কাতার থেকে সার আমদানি করি, সৌদি আরব থেকে সার আমদানি করি। কাতার সৌদি আরব থেকে আপনার সার আসতে হলে সেই একই পথ, হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমার সারেরও সংকট হবে। যদিও সরকার জ্বালানি তেলের মতো এখনো বলছে যে আমাদের সারের যা মজুদ আছে তা 1 বছর চলে যাবে, বা এই মৌসুম তো চলে যাবেই। এটাও এই তেলের মতো গাল গল্প কিনা, মিথ্যা আলাপ কিনা, সেটি সময় এলে বোঝা যাবে। এই যে তেল, সার, নানা রকম অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব, কর্মসংস্থান, নানা রকম সমস্যায় জর্জরিত দেশ, সরকার, ইউনূস সরকারের 1.5 বছর দেশের 12টা বাজিয়ে দিয়ে গেছে। কিন্তু বিএনপি সরকারের 1.5 মাসে এখনো পর্যন্ত সরকারের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে না যে দেশ কোনো সংকটে আছে। এখনো যেন তারা হানিমুন পিরিয়ড পার করছে। হানিমুন কালে বিবাহিতরা যেমন আকর্ষণীয় রোমান্টিক এলাকায় ভিজিট করতে যায়, বিএনপি সরকার এখনো সেই ভিজিটের মধ্যে আছে, ভ্রমণের মধ্যে আছে। কিন্তু সত্যিকার অর্থে ভ্রমণের মধ্যে থাকার মতো অবস্থা কি আছে সত্যিকার অর্থে? মূল প্রবলেম যেগুলো, সেগুলোতে ফোকাস করাটা সরকারের খুব বেশি জরুরি ছিল। সেগুলোতে ফোকাস না করে নতুন নতুন কিছু বিষয় আমদানি করা হয়েছে। ফ্যামিলি কার্ড, সারা বাংলাদেশে কয়জন ফ্যামিলি কার্ড পেয়েছেন? ফ্যামিলি কার্ডের উপকারভোগী কয়জন? খাল খনন কর্মসূচি, কয় কিলোমিটার খাল খনন করেছেন? ঢাক ঢোল পিটিয়ে খাল খনন করলেন, ফ্যামিলি কার্ড বিতরণ করলেন, ইত্যাদি আরো কিছু। ইতিহাস বিকৃত করে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি বানানোর একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মার্চ মাস, যেহেতু আমাদের স্বাধীনতার মাস, স্বাধীনতা দিবস গেল 26শে মার্চ, এই সময়টায় আমরা দেখলাম ইতিহাস বিকৃতির এক নগ্ন প্রতিযোগিতা। আপনার নেতাকে স্বাধীনতার ঘোষক প্রতিষ্ঠা করার চাইতে মানুষের পেটে যে টান পড়ছে, এই যে জ্বালানি সংকট হলে পেটে টান পড়বে, সেচ পাম্প চলবে না। সার সংকট হলে খাদ্য উৎপাদন হবে না, খাদ্য ঘাটতি দেখা যাবে। সেসব সমস্যার দিকে নজর নেই সরকারের। 1.5 মাস বয়সী সরকারের বডি ল্যাঙ্গুয়েজ মোটে আশা জাগানিয়া নয়। আমরা প্রত্যাশা করতেই পারি যে একটা সরকার আসবে, নিশ্চয়ই ভালো কিছু করবে, ভালো কিছু নিয়ে আসবে, কিন্তু এই সরকারের কোনো লক্ষণ নাই। বিদ্যুৎ মন্ত্রী, এই বিদ্যুৎ মন্ত্রীকে আপনারা আগেও দেখেছেন 2001-06 আমলে। সেই সময় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কেমন ছিল, বিদ্যুৎ কেমন ছিল আপনারা দেখেছেন। তিনি তখন প্রতিমন্ত্রী ছিলেন, এখন তিনি প্রমোশন পেয়ে মন্ত্রী হয়েছেন। খারাপ কাজ করলে, কাজের যদি ঘাটতি থাকে, মানুষের ডিমোশন হয়। 1-06 থেকে তিনি এখন প্রমোশন পেয়ে মন্ত্রী হয়েছেন। বুঝুন অবস্থা কেমন হতে পারে। যার দরুন অভিযোগ উঠছে যে নানা রকম গুরুত্বপূর্ণ সমস্যার দিকে সরকারের আসলে ভ্রুক্ষেপ কম, বরং সরকার ইতিহাস বিকৃতি সহ নানা রকম এই মুহূর্তে যে কাজগুলোর প্রয়োজন নেই, সেই কাজগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছে। যখন মানুষের ঘরে খাবার বা গাড়িতে তেল নেই, তখন ইতিহাস বিতর্ক কতটুকু প্রাসঙ্গিক, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জ্বালানি সংকট কেবল একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি এখন একটি মানবিক ও রাজনৈতিক সংকটের রূপ নিয়েছে। বিজিবি মোতায়েন করে বা ট্যাগ অফিসার দিয়ে সাময়িকভাবে মজুদ ঠেকানো গেলেও আমদানির স্থায়ী সমাধান না হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না। সরকার কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে, নাকি পরিস্থিতি আরো জটিল হবে? আমরা মনে করছি পরিস্থিতি জটিল হবে, শুধু জ্বালানির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা আরো অনেক কিছু সমস্যার কথা বললাম, সেই সমস্যাগুলো আরো তীব্রভাবে দিনকে দিন সামনে আসবে। তখন বিএনপি সরকারের কি হবে? এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশের কক্সবাজারের রামু সেনানিবাসী কি হতে যাচ্ছে মার্কিন ঘাঁটি? হঠাৎ এমন প্রশ্ন কেন উঠছে? এরপর আরো টেনশন আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কি এমন গোপন চুক্তি করে গেছেন স্বঘোষিত ভিভিআইপি ইউনূস, যা এদেশের মানুষ জানেন না, যা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের জন্য বিরাট হুমকি এবং
গোপন ফাঁদ বলে মনে করছেন অনেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরের নেপথ্যে কি কোনো ধরনের প্রক্সি কূটনীতি রয়েছে? অনেকেই এসব নিয়ে এখন কথা বলছেন। জানা দরকার এই প্রেক্ষাপটে কি করবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার, কোন পথে হাঁটবেন তারেক রহমান। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, রামু সেনানিবাস মানে রামু ক্যান্টনমেন্ট বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতিতে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, এটি আপনারা সবাই জানেন। একদিকে মায়ানমার সীমান্ত, দেশের অভ্যন্তরে রোহিঙ্গা সংকটের কেন্দ্রবিন্দু এবং বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, এই সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই রামু এলাকা। রোহিঙ্গা ইস্যুর কারণে ইতিমধ্যেই কক্সবাজার এবং উখিয়ায় জাতিসংঘ ও বিদেশি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি রয়েছে, এটা আমরা সবাই জানি। এবং এটাও জানি এদের অনেকেই আবার মার্কিন নাগরিক, অন্যান্য দেশেরও আছে। অনেকে এমনও বলেন ইউনুস এবং তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের, যিনি এই সরকারের এখন পররাষ্ট্রমন্ত্রী, এই দুজনের কারণে গত 18 মাসে মানে ইউনুসের 18 মাসে রামু সেনানিবাস কার্যত যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণে ছিল, এটা অনেকে বলেন। কারণ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে, অর্থাৎ বুঝতে পারি সামরিক কর্তৃপক্ষকে অবহিত না করে রামু সেনানিবাসে অবাধ মার্কিন সামরিক কার্যকলাপের অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে খলিলের বিরুদ্ধে। কথাগুলো একটু পুরনো, কিন্তু আজকের বিষয়ের সঙ্গে মিলে যাবে, আমি শুনতে অনুরোধ করছি। ভারত হয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে মায়ানমারে অনুপ্রবেশে 9 জন ভাড়াটে সৈন্যকে সহায়তা করার অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। ইউনুসের সেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। ফলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে তারেক সরকার যুক্তরাষ্ট্রের প্রভাব এবং নজরদারির অধীনেই থাকছে বা রয়েছে, এটি অনেকেই মনে করছেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র নিজের কৌশলগত উপস্থিতি আরো শক্ত করতে চায়, এই কথা আমরা অনেকদিন ধরেই শুনছি। কিন্তু তাই বলে একটি স্বাধীন সার্বভৌম দেশে অর্থাৎ বাংলাদেশের কক্সবাজারে রামু ক্যান্টনমেন্টে অন্য একটি দেশ যত শক্তিশালী সে হোক না কেন তাকে ঘাঁটি গাড়তে হবে এবং এর প্রেক্ষাপট অগ্রপশ্চাৎ কেউ জানবে না, গোপনীয় হয়ে যাবে, এই আসলে অনেক দুশ্চিন্তার জন্ম দেয়, অনেক প্রশ্নের জন্ম দেয়। এবং এ কারণেই আসলে বলতে চাই যে এজন্যই কি যুক্তরাষ্ট্র এখন এই যে একটি আপনারা জানেন অনেকে GSOMIA জিসোমিয়া এবং SESA চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। এই দুটি চুক্তি নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, আমরা অতীতে এই দুটি চুক্তি নিয়ে বিস্তারিত কন্টেন্ট করেছি, কষ্ট করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। জানা গেছে অতি সম্প্রতি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এই দুটি জিসুমিয়া এবং SESA এই দুটি চুক্তি সংক্রান্ত সর্বশেষ উদ্যোগ সম্পর্কে অবহিত করেছেন। বিশ্লেষকরা বলছেন চুক্তি দুটি সই হলে, যেটি যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই চাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা অনেক গভীর হবে, এখন যা আছে তার চেয়েও গভীর হবে। কিন্তু সমালোচকদের কারো কারো আশঙ্কা এই চুক্তি দুটি সম্পাদিত হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অনেক সহজ হয়ে যেতে পারে। তবে দেশবাসী আসলেই জানেন না এই চুক্তিগুলো কি আসলেই সহযোগিতা চুক্তি নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন কৌশল। যুক্তরাষ্ট্রের নাগরিক বলে বহুল সমালোচিত মিস্টার খলিলুর রহমান এখন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আপনারা জানেন, একটু আগে আমিও বললাম। সেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমরা শুনলাম বা জানলাম তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার জন্য দেশে বিদেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এটিও জানা গেল ইতিমধ্যে তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থন পেয়েছেন। বলাবলি হচ্ছে খলিল সভাপতি হলে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করবার এই পদ তিনি যদি পান, রোহিঙ্গা ইস্যুর আওতায় জাতিসংঘের পক্ষে রামু সেনানিবাসের নিয়ন্ত্রণ নেওয়া অনেক সহজ হবে। নিয়ন্ত্রণ আসলে সেভাবে তো নেবে না, মানে এটিকে ব্যবহার করে তারা তাদের যে কার্যক্রম সেটি চালাতে পারবে এবং সেই চালানোটা সহজ হবে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি এটুকুই বুঝতে পারছি। এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি চীন বিরোধী প্রক্সি এবং স্যাটেলাইট স্টেটে
পরিণত করতে যে চায় বা এরকম একটি কথা শোনা যায়, সেটি তারা সহজে করতে পারবে। এদিকে জানা গেছে গত 25 মার্চ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের অনেক ইস্যু আছে, এটি নিয়ে হয়তো আমি আরেকটি কন্টেন্ট করব। সেনাপ্রধান জেনারেল ওয়াকার মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেটি কেন যাচ্ছেন তার প্রেক্ষাপট নিয়ে হয়তো আরেকটি কন্টেন্ট আমি করতে পারি। তবে এই যে কথা বলেছেন, মানে এই কারণেই বললাম যে এইসব বৈঠকের বা এইসব আলোচনার মানে আনুষ্ঠানিক তেমন স্বীকৃতি কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। তবু শঙ্কা, বাংলাদেশ কি ধীরে ধীরে ওই বড় শক্তির কৌশলগত ঘাঁটিতে পরিণত হচ্ছে? এই প্রশ্নটি কিন্তু অনেকের মনে। ঠিক আবার এই সময়ই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরও অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। হ্যাঁ, আমরা জেনেছি, বলা হয়েছে যে এটি একটি আমন্ত্রণ ভিত্তিক সফর। তো যতই বলা হোক, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রে গেছেন, একটি গ্লোবাল সামিটে অংশ নিয়েছেন তিনি, সেটিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা এই তথ্য প্রবাহের এই সুবিধার কারণে। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ এটিকে প্রক্সি কূটনীতি হিসেবে দেখছে। তারা বলছেন হয়তো পর্দার আড়ালে বড় কোনো সমঝোতার চেষ্টা চলছে। কি সমঝোতা আদৌ চলছে কিনা সেটি আমি বলতে পারছি না, কারণ এটি সরকারের ভেতরে যারা আছেন তারা ভালো বলতে পারবেন। তবে সরকারের ভেতরেও নানান টানাপোড়েনের কথা বলছেন কেউ কেউ। এর মধ্যে আপনারা দেখেছেন যে 1/11 সরকার আমলে প্রভাবশালী সেনা কর্মকর্তা দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তিনি বর্তমান প্রধানমন্ত্রীর সম্পর্কে আত্মীয়, এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারকে অনেকে বলছেন, এটিকে দেখছেন তারা আসলে প্রতিশোধ হিসেবে, আইনের শাসন হিসেবে দেখতে নারাজ অনেকে। কারণ কি, অভিযোগ রয়েছে ওই সময়ে মানে 1/11 সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি, হত্যা সহ অন্যান্য গুরুতর অভিযোগে গোয়েন্দা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছিলেন। নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন, অন্যায়ভাবে হয়েছিলেন, যার পরনাই হয়েছিলেন, এটি আমরা জানি। এটির আমরা তীব্র নিন্দা তখনও জানিয়েছি, এখনো জানাই। যে কোনো পরিস্থিতিতে এই ধরনের নির্যাতনের নিন্দা আমাদের জানানো কর্তব্য, আমরা জানাবো। কিন্তু প্রশ্ন করব যে এই গ্রেপ্তার আসলে কি ইঙ্গিত দিচ্ছে? এই যে দুজনকে গ্রেপ্তার করা হলো, শোনা যাচ্ছে আরো কাউকে কাউকে গ্রেপ্তার করা হতে পারে। এগুলো যদি বোঝা যেত, সহজে বুঝতে পারলে এই ধরনের আলোচনাটা আসলে সহজ করা যেত, সহজে সুনির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক আলোচনা করা যেত। সুপ্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এক সময় দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশে বিভিন্ন আদালতে তারেক রহমানের নাম উঠে এসেছিল। যথাযথভাবে আসুক বা চাপ প্রয়োগ করে আসুক, কিন্তু নাম উঠে এসেছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থার এক কর্মকর্তা বাংলাদেশে এসে ওই সময় এসব অভিযোগ নিয়ে সাক্ষ্য দিয়েছিলেন, যা তখন বেশ আলোচিত হয়েছিল, গণমাধ্যমে সেগুলো এসেছিল। যদিও রাজনৈতিক পালাবদলের পর 2024-এর 5 আগস্টের পর ধারাবাহিকভাবে বাংলাদেশের আদালতে বিভিন্ন মামলা সাজা যে পেয়েছিলেন তিনি, সেই সাজা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। তবু এফবিআই এর নথিতে তিনি নাকি এখনো অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। এটি আসলে আমি ক্রস চেক করতে পারিনি। তবে জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে এই অভিযোগ নিষ্পত্তির কোনো উদ্যোগ আছে কিনা, থাকবে কিনা, এটি তাই দৃঢ়ভাবে বলা মুশকিল। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিস্টার ইউনূসের সম্পর্ক বা যোগাযোগের কথা যদি ভাবি, আমরা যা দেখেছি গণ আন্দোলনের আগে এবং তার দায়িত্ব গ্রহণ করার পরে, অনেকে বলছেন তার ক্ষমতা দখলের পরে, তারপরে আছে ডিপ স্টেটের ষড়যন্ত্র এবং তারেক সরকারে খলিলুর রহমানের নিরাপত্তা মানে যিনি উপদেষ্টা ছিলেন ইউনূস সাহেবের, তারেক সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পেছনে ইউনূসের হাত কতখানি, যুক্তরাষ্ট্রের চাওয়া কতখানি, নাকি পুরোটাই বিএনপিরই কোনো গুপ্ত পরিকল্পনা? এসবের ফলে যুক্তরাষ্ট্রের কাছে তারেক রহমানের অতীত অবস্থান কি সহসাই বদলাবে? মানে যদি বিএনপি কোনো গুপ্ত পরিকল্পনার আওতায় খলিলকে নিয়ে সামনে যে এগোচ্ছে, এর বিপরীতে কোনো সুফল তারা পাবে কিনা এটি বলা যাচ্ছে না। কিংবা খলিলুর রহমানের মনে আর কি কি এজেন্ডা আছে, জাতি কি তা কখনো জানতে পারবে? গত 18 মাসে তো আমরা জানতে পারিনি, এখন জানতে পারবো কিনা তাও জানি না। বিশ্লেষকরা মনে করছেন এসব ইস্যু কূটনৈতিক টেবিলে তারেক এবং তার সরকারের জন্য বাড়তি
চাপের উপাদান হিসেবে কাজ করতে পারে, মানে এটা প্রেসারে রাখা। ফলে আগামী দিনে পরিস্থিতি যদি আরো জটিল হয়ে ওঠে তখন এটা কতটা সামাল দিতে পারবে তারেক নেতৃত্বাধীন সরকার। কারণ সত্যি তো আমরা জানি না ইউনূস কি কি জটিল ফাঁদ রেখে গেছেন তারেক রহমানের জন্য। ক্ষমতায় বসার আগে তারেক রহমান কি সব জেনে বুঝে নিয়েছেন, নাকি পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে খলিলুর রহমানকে মেনে নেওয়ার মধ্যে দিয়ে তারেক রহমান আগেভাগেই বৈদেশিক শক্তির ইচ্ছার কাছে সারেন্ডার করে বসে আছেন? এসব প্রশ্ন আপাতত ছোট মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু এগুলোর সুদূর প্রসারী প্রভাব কিন্তু ফু দিয়ে উড়িয়ে দেওয়ার উপায় নেই বলে মনে হয়। তাই সাম্প্রতিক যে প্রশ্নগুলো, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, এগুলোকে যদি আমি সংক্ষেপে বুলেট পয়েন্ট আকারে দেখতে চাই তাহলে কি দেখতে পাবো? যদি দেখি, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হতে পারে, মানে সময়ের কারণে এটি আলোচিত হচ্ছে। 2, সাবেক সেনা কর্মকর্তাদের একের পর এক গ্রেপ্তার যে করা হচ্ছে এটির অভিঘাত। 3, রাজনীতিতে জামাত এনসিপির সঙ্গে একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ভেতরের শক্তি কাঠামোতে মানে এই ধরনের যে টানাপোড়েন, এটা কি ধরনের চাপ তৈরি করছে, কিংবা আদৌ চাপ তৈরি করছে কিনা। যদি চাপ তৈরি করে তাহলে প্রশ্ন হলো তারেক রহমানের নবীন সরকার এসব ইস্যুতে কি করবে, কি পদক্ষেপ নেবে, এটি কিন্তু আমরা জানতে চাইতেই পারি। তারেক সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের দিকে এগোবে? যে জিসোমিয়া এবং এসিএস যে চুক্তির কথা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, শেখ হাসিনার সরকারের আমল থেকেই এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে, এটির দিকে তারেক রহমান দ্রুত এগোবেন কিনা, নাকি ভারসাম্য রক্ষা করে চীন, ভারত সহ অন্যান্য শক্তির সঙ্গে সম্পর্ক সামলাবে? কারণ এটি শুধু কূটনৈতিক প্রশ্ন বা সিদ্ধান্তের বিষয় নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণের প্রশ্ন। শেষ করব, রামু সেনানিবাস সত্যি কি কোনো বৈশ্বিক খেলার কেন্দ্রবিন্দু হতে চলেছে? বাংলাদেশের পক্ষে মানে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিরক্ষা খাতে যে চুক্তির চাপ, 1-11 পুরনো কেঁচোখোড়ার যে অভিঘাত যদি হয়, জুবাইদা রহমানের প্রক্সি সফর যুক্তরাষ্ট্রে যেটি তিনি গেছেন, সব মিলিয়ে যদি আমরা দেখি, আমরা একটু জানতে চাইতেই পারি যে বাংলাদেশ কি আসলে ভালো কিছু অর্জন করতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত নতুন শক্তির খেলায় ঢুকে পড়ছে বাংলাদেশ, যেটা নতুন বাংলাদেশের পথ তৈরির বদলে কেবলই ইউনূসের 18 মাসের এক্সটেনশন হিসাবে বিবেচিত হবে? কমেন্টে আপনার মতামত জানান।